এজেন্ট বাজার আমাদের কলকাতায় ফুটবল বা ভারতীয় ফুটবলের এজেন্ট নিয়ে একটু আলোচনা করব। কেননা আজকে দেখলাম এক ইউটিউব চ্যানেলে এক বিশ্ববরেণ্য এক সাংবাদিক, যাকে আমরা অনেকে মনে করি ভারতের অন্যতম শ্রেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, তিনি এজেন্টের পক্ষে একটা মন্তব্য রেখেছেন বা একটা ভিডিও প্রকাশ করেছেন। তো সেটা আমি শেয়ার করেছি আমার চ্যাট ফোরামে। উনি অনেক কথাই বলেছেন, যেগুলো ঠিক কথাই বলেছেন। সেই অর্থে উনি প্রায় 99% ঠিক কথা বলেছেন, কিন্তু সমস্যা হচ্ছে উনি পুরোটা সত্য কথা সেখানে বলেননি। মানে ধরুন আপনার কাছে 200 খানা সত্যের পয়েন্ট আছে, তো উনি 100 খানা সত্যের পয়েন্ট ওখানে বলেছেন। তো টেকনিক্যালি উনি সত্য কথা বলেছেন, কিন্তু উনি অর্ধসত্য বলেছেন, এবং আমরা জানি যে অর্ধসত্য মিথ্যের থেকেও বেশি ক্ষতিকারক। তো এই ভিডিওটা শোনার পর আমার পরিচিত এক ইস্ট বেঙ্গল ফ্যান কলকাতা থেকে আমাকে একটা বার্তা পাঠায় হোয়াটসঅ্যাপ মারফত। সে এক স্টুডেন্ট, তো সে বলছে, দাদা মানে গত বছর যে ক্লেটনের যে এক্সটেনশনটা হলো তা নিয়ে কিন্তু একটা স্বচ্ছতার একটা তীব্র সন্দেহ রয়েছে সমর্থকদের মনে। এবং সে আরও অনেক কথাবার্তা বলল, যেটা আমি এখানে প্রকাশ করতে চাই না, কেননা সেরকম এভিডেন্স ছাড়া কিছু বক্তব্য কারোর বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ করা উচিত নয় আপনার কাছে এভিডেন্স না থাকলে। তো আমরা একটু আলোচনা করি যে এজেন্ট নিয়ে যে আলোচনাটা হয়েছে বা এজেন্টের ব্যাপারটা। আমি আগে অল্প বিস্তর এই বিষয়টা ছুঁয়েছি, কিন্তু আলাদা করে এইটা নিয়ে কোনো আলোচনা করিনি। তো এজেন্ট বাজার বলছি কেন ব্যাপারটা একটু বাজারের মতো নিয়ে। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনার জলজ্যান্ত জীবন থেকে। আপনারা অনেকেই বলেন যে এ খুব ভালো দরাদরি করতে পারে, এ খুব ভালো বাজার করতে পারে। কেন আপনারা বলেন? কেননা আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা ওই ধরুন গড়িয়াহাট বাজার বা যেই সব বাজারে দরাদরি হয়, এখন দরাদরি বা নেগোসিয়েশন অনেকটা কমে গেছে অসংগঠিত বাজারে বা হকার মার্কেটগুলোতে। কিন্তু কিছু লোকের মধ্যে আমাদের সমাজে এই একটা দারুণ একটা ক্ষমতা আছে, যারা এই দরাদরিটা ভালো করতে পারে। তো আমরা সেই জন্য বলি যে এ ভালো দরাদরি করে। আমরা কিন্তু কখনো বলি না এ ভালো বাজার, এ ভালো দোকানদার বা এ মন্দ দোকানদার। আমরা এই ভালো বা মন্দের ব্যাপারটা যে বাজার করছে তার উপরেই ছেড়ে দিই। কেন আমরা ধরেই নিই, আমাদের বেসিক অ্যাজাম্পশন হচ্ছে যে দোকানদার যে ফিক্সড প্রাইসে মাল বিক্রি করছে না, সে কিন্তু বাই ডিফল্ট সে অসৎ। আমরা এটা ধরেই নিই যে সে বাই ডিফল্ট সে একজন ডিসঅনেস্ট একটা ব্যক্তি, যে একটা 100 টাকার একটা বস্তুকে সে 1000 টাকা হাঁকে। তো বাই ডিফল্ট হচ্ছে এই ব্যক্তি অসৎ। তো দ্য সেম গোজ উইথ এজেন্ট। আমরা ধরে নিতেই পারি যে এরা কিন্তু বাই ডিফল্ট অসৎ ব্যক্তি। এবার আসা যাক, তারা যে টাকাটা নিচ্ছে সেই টাকাটা কি কাটমানি কি কাটমানি নয়, এইটা নিয়ে ওই সাংবাদিক, আমাদের বিশ্ববরেণ্য সাংবাদিক, উনি খণ্ডন করেছেন অনেক দাবি দেওয়া, যেটা বিভিন্ন আমরা দেখি বিভিন্ন ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব, প্রাক্তন খেলোয়াড় বা কর্মকর্তারা অনেক সময় আরোপণ করেন এজেন্টদের ওপর, যে এরা কাটমানি খায়। তো এই সাংবাদিক বলছেন এখন এজেন্ট প্রথা গোটা বিশ্বে রয়েছে, এরা কেন কাটমানি খাবে? এদের যে ফিজ, সেই ফিজটা ট্যাক্সও উনি নিয়ে এলেন আলোচনার মধ্যে, ব্যাপারটাকে আরও একটুখানি লেজিটিমেট করার জন্য। বা জিএসটিও বললেন, সার্ভিস ট্যাক্স। এজেন্ট যেহেতু একটা সার্ভিস দিচ্ছে, সেই জন্য সার্ভিস ট্যাক্স কেটে তাকে দেওয়া হয় এবং চেকে পেমেন্ট করা হয়। এবং এজেন্টকেও তার প্যান নাম্বার দিয়ে অবশ্যই একটা ইনকাম ট্যাক্স ফাইল রিটার্ন করতেই হয় তার ইনকামের ওপর। সব ঠিক আছে, এবং এই এজেন্ট প্রথা কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি সমাজের। আপনি যখন একটা বাড়ি কিনতে যান বা আপনি একটা ফ্ল্যাট ভাড়া নেবেন, এটা বিদেশে কিন্তু এজেন্সি প্রথাটা বহুদিন ধরে প্রতিষ্ঠিত। আমাদের দেশে এখনও ব্যাপারটা অসংগঠিত। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দালাল বলি,
কিন্তু বিভিন্ন উনি এই ধরনের অনেক উদাহরণ দিয়েছেন, যেগুলো মোটামুটি ঠিকঠাক উদাহরণই দিয়েছেন, যে আপনি একটা ভালো গায়ককে যদি আপনি একটা আপনার পাড়ার অনুষ্ঠানে আনতে যান, তো আপনাকে তার এজেন্ট বা তার ম্যানেজার মারফতই আনতে হবে, এবং সেই ম্যানেজার বা এজেন্টের এটা একটা ফুল টাইম পেশা। তো সে তার পেশার বিনিময়ে একটা অর্থ নিচ্ছে, যেটা লেজিটিমেটলি আপনাকে পেমেন্ট করতে হচ্ছে। কিন্তু এখানে কিন্তু সত্যটা থেমে নেই। এই প্রথা দিয়ে কিন্তু আমরা গোটা বিশ্বে দেখেছি অস্ত্র কেনা বেচা হয়, যেসব অস্ত্রের ডিলার বা এজেন্ট, এবং সেখানেই সমস্যাটা হয় যে কিকব্যাক বলে একটা অপশন, যে আপনি এজেন্ট বা মারফত তো কিনছেন, এজেন্ট মারফত ছাড়া আপনি কিনতেও পারবেন না। ধরুন আপনি অস্ত্রশস্ত্র বা সেই যুদ্ধের অস্ত্র হোক বা আপনার ফুটবলের অস্ত্র বা খেলোয়াড়, দেশি বা বিদেশি, আপনাকে এজেন্ট মারফতই কিনতে হবে। তো সেখানে ব্যাপারটার মধ্যে কতটা স্বচ্ছতা, কতটা সততা রয়েছে, আর কতটা সেখানে কিকব্যাকের অপশানটা রয়েছে। দেখুন, এজেন্ট একটাই সমস্যা, এবং এই সমস্যাটা কিন্তু আপনাকে অতিক্রম করতে হবে, কেননা এজেন্সি প্রথাটা সমাজের প্রতিটা ক্ষেত্রেই রয়েছে, ফুটবল সহ এই মুহূর্তে। যে কিকব্যাক অপশানটা বা সোজা বাংলায় ঘুষ, এইটাই হলো সমস্যা। যে কাটমানির বা ঘুষ যেটা আপনি বলছেন, এইটা সমস্যাটা কিন্তু আছে। এটাকে নেই বললে কিন্তু ব্যাপারটা ভুল বলা হবে। তো এজেন্টের ফিজের সাথে যে একটা 100 টাকার মালকে ধরুন 500 টাকায় বিক্রি করা হলো, সেখানে এই সাংবাদিক বলছেন যে 400 টাকাটা এজেন্টের ফিজ, না, ফিজ নয়। এখানে 100 টাকার 50 টাকা তো এজেন্টের ফিজ, 350 টাকা হচ্ছে ঘুষ বা কিকব্যাক। তো এই কিকব্যাক অপশানটাকে বা এই কম্পোনেন্টটাকে উনি কিন্তু অস্বীকার করলেন, যেটা ভুল ওনার আলোচনাতে। তো আপনার যারা বলেন এজেন্টের পাওয়া অর্থ পুরোটাই কাটমানি, তা নয়। সেখানে একটা লেজিটিমেট একটা অংশ আছে, আর একটা ইললেজিটিমেট অংশ আছে। সমস্ত ক্ষেত্রেই থাকবে তার কোনো মানে নেই, কিন্তু অনেক ক্ষেত্রেই থাকে। এবং যেই দেশের সামাজিক ব্যবস্থা যত বেশি করাপ্টেড, সেখানে তার অবস্থান বা তার উপস্থিতি আরও বেশি জোরদার, মানে ইললেজিটিমেট কম্পোনেন্ট অফ এজেন্ট ফিজ। তো এইটাই হলো চিন্তার কারণ। এবং কিভাবে এই করাপশন বা কিকব্যাক কাজে দেয়, ধরুন একটা আনফিট প্লেয়ার, তাকে এজেন্ট আপনার হাতে গছিয়ে দিচ্ছে। এবার গছিয়ে দিচ্ছে মানে কি, মানে এখানে আপনিও কিন্তু করাপশানের দায়ী। মানে এজেন্ট আপনাকে একটা অপশান দিচ্ছে, একটা কিকব্যাকের অপশান দিচ্ছে, আপনি সেই অপশানটা গ্রহণ করছেন। তো এখানে আবারও বলছি যে আমরা যেটা বলি যে কেউ ভালো বাজার করে, কেউ খারাপ বাজার করে। তো এই ফুটবলের বাজারেও যেসব কর্মকর্তা তারা ডিলিং করছে এজেন্টদের সাথে, তারা হয় সৎ বা তারা অসৎ, তারা দক্ষ বা তারা অদক্ষ। এজেন্টের কাজ হচ্ছে ওই গড়িয়াহাটের বাজার বা যে কোনো একটা অসংগঠিত বাজারে যে বিক্রেতার মতো, তার কাজই হলো সাধারণত, আবার সমস্ত বিক্রেতাই খারাপ নয়, কিন্তু বেশিরভাগ বিক্রেতাই একটু অসৎ। তারা ধরেই নেয় যে তাদের একটা অধিকার আছে, একটা উপরওয়ালা তাদের একটা অধিকার দিয়েছে, যে তারা ক্রেতাকে যথেচ্ছ চার্জ করতে পারে। একটা 100 টাকার মালকে তারা 500 টাকা চাইতেই পারে, এটা তারা ধরেই নেয় যে ওপরওয়ালা। যেমন আমরা দেখেছি 2 দিন ধরে পুরীর রথ আটকে ছিল মাসির বাড়ি যাওয়ার, শুক্রবারের পরিবর্তে যে শুক্র, শনি, রবি, আজকে রোববার পৌঁছেছে, 2 দিন মাঝ রাস্তা আটকে থেকে। তো অনেকেই আমি দেখছি ইউটিউবে বলছে, যারা পুরীতে ব্লগ টক করেছে, ঈশ্বর চেয়েছিল তাই 2 দিন আটকে রয়েছে। আজকে কোনো স্ট্যাম্পেড হয়েছে, অনেকে অসুস্থ হয়েছে, বলছি ঈশ্বর চেয়েছিল তাই তারা দোষ করেছিল, তারা কুকর্ম করেছিল। তো কেউ এরকম ভাবতেই পারেন। যাকে আমরা যে বিষয়ে ছিলাম, তো এজেন্টের বিষয়টা কিন্তু এরকম, মানে এজেন্ট সাধুও নয়, এজেন্ট শয়তানও নয়। এজেন্ট আপনার সহজ বাংলায় বিক্রেতা, আরও ভালো করে বলতে গেলে ফুটপাতের বিক্রেতা, ফুটপাতের হকার বিক্রেতা। এবার সে আপনার সাথে দরাদরি করবে। আপনি যদি সৎ ক্রেতাও হন,
তাহলেও আপনার সাথে দরাদরি করবে। আর আপনি যদি অসৎ ক্রেতা হন, যেমন ধরুন আপনি হয়তো স্কুলে বা পাড়ার ফাংশনের জন্য আপনাকে কেউ কোনো দায়িত্ব দিয়েছে যে কলেজ স্ট্রিট থেকে গিয়ে কিছু খাতা পেন্সিল কিনে আনার জন্য। আপনাকে হয়তো কেউ একটা দায়িত্ব দিয়েছে যে যাও কলেজ স্ট্রিট থেকে কিছু খাতা পেন্সিল কিনে আনুন। আমাদের পাড়াতে একটা পুজোয় একটা খাতা বিলি হবে, খাতা পেন্সিল পেন বিলি হবে। তো আপনাকে কেউ একটা দায়িত্ব দিয়েছে, এবার আপনি করলেন কি, আপনি গেলেন কলেজ স্ট্রিটে, গিয়ে আপনি একটা দরাদরি করলেন এজেন্টের সাথে, মানে দোকানদারের সাথে একটা দরাদরি করলেন। একটা দামের রফা হলো, ধরুন 100 টাকায় রফা হলো। এবার আপনি ওকে বললেন, ভাই তোমার তো 100 টাকায় রফা হলো, তুমি কিন্তু বিলটা আমায় 200 টাকার লিখে দিও। তার মানে কী দাঁড়ালো, এজেন্টকে আপনি 100 টাকা দিলেন, আর এই 200 মাইনাস 100, এই বাকি 100 হচ্ছে আপনার কিকব্যাক। আপনি এবার পাড়ায় গিয়ে একটা হিসেব জমা দিলেন যে 200 টাকার মাল কিনেছেন। 200 টাকার মাল তো আপনি কিনেছেন, ঠিক কথা, আপনি এজেন্টকে দিয়েছেন 100 টাকা, আর বাকি 100 টাকাটা আপনার পকেটে এলো। তো এটাই হলো সমস্যা। এবার আপনি আবার সৎ ব্যক্তিও হতে পারেন, সেক্ষেত্রে আপনি গিয়ে এজেন্টের সাথে দরাদরি করলেন, আপনি হয়তো 100 টাকার দিয়েই রফা করলেন, 100 টাকারই বিল নিলেন, পাড়ায় এসে 100 টাকাই জমা দিলেন। এবার আপনি যদি সৎ এবং আপনি দক্ষ নেগোশিয়েটার হন, ক্রেতা হন, আপনি হয়তো কলেজ স্ট্রিটে গেলেন, আপনি দরাদরি করলেন, হয়তো 80 টাকায় রফা করলেন। তো এইটাই হলো কাম্য, যে আপনি সৎ এবং দক্ষ নেগোশিয়েটার কিনা, মানে আপনি 80 টাকায় মালটা কিনতে পারছেন কিনা। আপনি যদি সৎ হন এবং অদক্ষ হন, আপনি ওটা 100 টাকায় কিনবেন। আপনি যদি অদক্ষ হন এবং অসৎ হন, আপনি ওটা 200 টাকার বিল নেবেন, মানে 100 টাকায় কিনে আপনি 200 টাকার বিল বিক্রেতার থেকে নেবেন এবং পাড়ায় গিয়ে 200 টাকার বিলটা জমা দেবেন। আশা করি ছোট করে হলো এই পূর্ণ সত্যটা আপনাকে বোঝাতে পেরেছি বা আপনাদের বোঝাতে পেরেছি। এবং পূর্ণ সত্য যদি না জানেন, তাহলে মিথ্যে জানা আর অর্ধ সত্য জানার মধ্যে কোনো ফারাক নেই। সকলে ভালো থাকবেন।